প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যমানের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি গণিতের একটি প্রাচীন ও অন্যতম মৌলিক শাখা বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতের জনক বলা হয় মোহাম্মদ তাহলে বীজগণিতের জনক হচ্ছে মোহাম্মদ মুসা আল খওয়ারিজমী। তো এই বীজগণিত যে বিষয়টা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে বেসিকে দুর্বল থাকার কারণে প্রত্যেকের কোনো না কোনো সমস্যা থেকে যায়। আজকের এই ক্লাসটা ওভারঅল বিবেচনায় সকলের জন্য, কারণ অধিকাংশই পিতামাতা বাসায় তাদের ছেলে মেয়েদেরকে ম্যাথ দেখিয়ে থাকেন। তো আমি মনে করি যে তাদের বা তোমরা যারা ক্লাস দেখছো তারা যদি বীজগণিতিক বিষয়টা এভাবে বেসিক থেকে স্টার্ট করো, তবে তা মনে হয় বেস্ট প্রসেস হয়ে উঠতে পারে তোমাদের বীজগণিত শেখার জন্য। তবে চলো, হাউ টু স্টার্ট অ্যালজেব্রা। এখন বীজগণিত শেখার আগে সর্বপ্রথম আমাদের বীজগণিতিক রাশি সম্পর্কে ধারণা নিতে হবে। এখন বীজগণিতিক রাশি গঠনকারী কিছু উপাদান রয়েছে যেগুলো বীজগণিতিক রাশি গঠন করে। এখন সর্বপ্রথম আমাদের সেই সকল উপাদান সম্পর্কে জেনে নিতে হবে। তো আমরা প্রথমে দেখব যে প্রক্রিয়া চিহ্ন কি। তাহলে প্রথমে আমরা জানবো প্রক্রিয়ার চিহ্ন সম্পর্কে। এখন পাটিগণিতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর ক্ষুদ্রতর সম্পর্কে জেনেছি। এখন এই যোগ বিয়োগ গুণ ভাগকে যে সকল চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে সেগুলোকে আমরা বলবো প্রক্রিয়া চিহ্ন। এখন আমরা যদি দেখি পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন কোনগুলো ছিল, তাহলে পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন কি কি ছিল? যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর এবং ক্ষুদ্রতর। এখন বীজগণিতের ক্ষেত্রেও বিষয়টা সেম। এখন দেখো, পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন ছিল যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর এবং ক্ষুদ্রতর। এখন বীজগণিতেও প্রক্রিয়া চিহ্ন ঠিক একই, কিন্তু পার্থক্য হচ্ছে এগুলো সব বাংলায় না পড়ে ইংরেজিতে শিখতে হচ্ছে। তাহলে আমরা প্রথমে শুরু করি প্রক্রিয়া চিহ্ন কি। তাহলে প্রক্রিয়া চিহ্নটা হচ্ছে পাটিগণিতে আমরা দেখছি যে যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর ক্ষুদ্রতর চিহ্ন, কিন্তু এগুলোকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেগুলোই হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। দেখো, পাটিগণিত প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তর এবং ক্ষুদ্রতর। এখন বীজগণিতেও সেম একই জিনিস, কিন্তু পার্থক্যটা হচ্ছে বীজগণিতে শুধু ইংরেজিতে পড়তে হবে। এখন এটা হচ্ছে প্লাস, আর এই বিয়োগটারে পড়তে হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে গুণ, গুণে পড়বো আমরা ইনটু বা ডট। এটা ভাগ, ভাগের ইংরেজিতে পড়বো ডিভিশন। এটা হচ্ছে গ্রেটার দ্যান অর্থাৎ বৃহত্তর চিহ্ন, আর এটা হচ্ছে লেস দ্যান অর্থাৎ ক্ষুদ্রতর চিহ্ন। আশা করি প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকলো না। এখন প্রক্রিয়া চিহ্নের পরে আসে সংখ্যাপতি। এখন আমরা পাটিগণিতে সংখ্যাপতি হিসেবে বা অঙ্ক হিসেবে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কে বুঝে থাকি। সেম একই ব্যাপার বীজগণিতের ক্ষেত্রে সংখ্যাপতি হিসেবে এটা বাংলায় শিখছিলাম, আর এটা ইংরেজিতে 0, 1, 2, 0 থেকে 9 পর্যন্ত। তো সংখ্যাপতিকের পরে আসে চলক অর্থাৎ ভ্যারিয়েবল। বীজগণিতে যার মান নির্দিষ্ট নয় অর্থাৎ পরিবর্তনশীল তাকে কি বলবো? চলক। এখন দেখো, যার মান নির্দিষ্ট নয়, এখন নির্দিষ্ট নয় বলতে কি বোঝাচ্ছে? ধরো তোমাদের শ্রেণীকক্ষে 25 জন শিক্ষার্থী। এখন প্রতিদিন কি 25 জন শিক্ষার্থী উপস্থিত থাকে শ্রেণীকক্ষে? কখনোই না। কিন্তু কন্ডিশন যদি এমন হয় যে পরীক্ষা, তখন হয়তো 25 জনের 25 জন উপস্থিত থাকতে পারে। তাহলে দেখো, এই যে শিক্ষার্থী সংখ্যাটা, এটা কি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে না? তাহলে দেখো, নির্দিষ্ট না অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তাহলে এই শিক্ষার্থী সংখ্যাটাকে আমরা বলতে পারি না চলক? অবশ্যই বলতে পারি। তাহলে দেখো, চলক কি দ্বারা প্রকাশ করব আমরা? ইংরাজি বর্ণমালার ছোট হাতের অক্ষর যে কোনো কিছু দ্বারা আমরা চলককে বুঝিয়ে থাকি। এখন যেহেতু আমরা ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর ব্যবহার করতেছি, তাহলে এগুলোকে আমরা অক্ষর প্রতীকও বলতে পারি। আবার যেহেতু এটা চলমান জিনিস, তাহলে এটাকে আমরা চলরাশিও বলতে পারবো। আবার এখানে
চলকের মানটা জানা না, একটা অজানা মান, সেহেতু এটাকে অজ্ঞাত রাশি নামেও অজ্ঞাত রাশিও বলা হয়। এখন আসো ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে বীজগণিতে যার মান নির্দিষ্ট, নির্দিষ্ট কি, যার মানটা সেই একই মান থাকছে, সেম মান আগেও যা ছিল এখনো তাই আছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে ধ্রুবক। এখন তোমাকে যদি বলা হয় যে দুইটি কলম দেখাও, তাহলে তুমি নিশ্চিত বলতে পারবা বা দেখাতে পারবা। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এক্সটি কলম দেখাও, এখন তুমি নিজেই দ্বিধার ভিতর পড়ে যাবা যে এক্সটি কলম, অর্থাৎ আমার কাছে কি দুইটি দেখাবো নাকি তিনটি দেখাবো। তাহলে দেখো যে এক্স এর মান কখনো নির্দিষ্ট না, দুইটিও হতে পারে, তিনটিও হতে পারে, আবার চারটিও হতে পারে, অর্থাৎ যে কোনো কিছুই হতে পারে। অর্থাৎ যার মান নির্দিষ্ট নয়, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তাকে আমরা কি বলবো, চলক। আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই। এখন বীজগণিতিক রাশি গঠনকারী বিভিন্ন উপাদান সম্পর্কে জানার পর আমরা এখন শিখবো বীজগণিতিক রাশি কাকে বলে। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা প্রতীক, চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যাকে আমরা বলবো বীজগণিতিক রাশি। এখন প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে কিছুক্ষণ আগে আমরা শিখছি যে পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন কাদের বলে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে। কিন্তু বীজগণিতের বেলায় সেগুলো কি হয়ে যাবে, প্লাস মাইনাস ইনটু বা ডট ডিভিশন। তাহলে বৃহত্তর চিহ্ন কি হয়, গ্রেটার দ্যান এগুলো হতে পারে। এরপরে আসো সংখ্যা প্রতীক। পাটিগণিতের ক্ষেত্রে সংখ্যা প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে এগুলো। এখন বীজগণিতের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে আছে চলক। চলক কি পড়েছি আমরা, যার মান চলমান অথবা যার মান অজানা, সেটা হচ্ছে চলক। চলক কি দ্বারা প্রকাশ করব, ইংরেজি বর্ণমালার ছোট হাতের যে কোনো অক্ষর দ্বারা চলককে বোঝানো যায়। এরপরে হচ্ছে ধ্রুবক। বীজগণিতে যার মান পরিবর্তন হবে না কখনোই, তাকে আমরা বলবো ধ্রুবক। তাহলে আমরা বুঝতে পারছি যে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে একটা রাশি তৈরি করা হচ্ছে তাকে বলবো বীজগণিতিক রাশি। এখন বীজগণিতিক রাশি হতে গেলে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বীজগণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে, অর্থাৎ এক বা একাধিক ভ্যারিয়েবল বিদ্যমান থাকতে হবে। এখন আমি যদি দুটো রাশি লিখি পাশাপাশি, যে একটা লিখলাম এই আর একটা লিখলাম এই, এখন তোমরা কি বলতে পারবা এতক্ষণের জ্ঞান থেকে যে এই দুটোর মধ্যে কোনটা রাশি। এখন দেখো এই 3 প্লাস বা 3 প্লাস 5, এখানে খেয়াল করো একটু আগে আমরা জানছি যে বীজগণিতিক রাশি হতে গেলে এক বা একাধিক চলক থাকতে হবে, অর্থাৎ একটি চলকও থাকতে পারে, একের অধিক চলকও থাকতে পারে। তাহলে এখানে দেখো কোনো অজানা মান বা কোনো চলক কি আছে, অবশ্যই না। তাহলে যেহেতু নেই, সেহেতু আমরা বলতে পারি যে এটা একটা বীজগণিতিক রাশি নয়। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে 3, এখানে 3x। এখন 3x এর দিকে x, x কি একটা অজানা মান। তাহলে আমরা এতক্ষণ পড়ছি যে এটা অজানা মান, সেটা হচ্ছে চলক। তাহলে এখানে একটা চলক বিদ্যমান। এখন প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস, এখানে দেখো 9টা কি, যার মান পরিবর্তন হচ্ছে। কার মান পরিবর্তন হয় না, ধ্রুবকের, অর্থাৎ 9টা হচ্ছে ধ্রুবক। এখন দেখো যে বীজগণিতিক রাশি হতে গেলে যে জিনিসটা ফলো করতে হয়, সেই জিনিসটা এই দ্বিতীয়টার ভিতর আছে। এখন আমরা সহজেই বীজগণিতিক রাশি চিনতে পারবো, কোনটা বীজগণিতিক রাশি আর কোনটা পাটিগণিতীয় সম্পর্ক, সহজেই আলাদা করতে পারবো। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা শিখলাম বীজগণিতিক রাশি জিনিসটা। এখন যে বিষয়টা আসছে যে পদ, অর্থাৎ বীজগণিতিক রাশিতে পদ বা টার্ম। বীজগাণিতিক রাশিতে যে অংশ শুধুমাত্র যোগ অথবা বিয়োগ, অর্থাৎ প্লাস অথবা মাইনাসের মাধ্যমে সংযুক্ত, সংযুক্ত মানে যুক্ত, বন্ডিং থাকবে যেখানে সেটা থাকে, এদের প্রত্যেককে ওই রাশির এক একটা পদ বলবে। তাহলে আমরা এখানে 3টি বীজগাণিতিক রাশি লিখছি। যদি আমরা প্রথম রাশির দিক খেয়াল করি, তাহলে দেখো যে মাইনাসটা আছে এখানে আর এখানে আছে প্লাসটা। এখন আমরা কি শিখে আসছি যে মাইনাস অথবা প্লাস এর মাধ্যমে
যা সংযুক্ত থাকে তাই হচ্ছে একটা পদ। এখন যদি তোমাকে বলা হয় যে রাশিটার পদগুলো লেখো কি কি, আমি যদি লিখি তাহলে প্রথম পদ 3x। কেন 3x? 3x টা মাইনাস চিহ্নের মাধ্যমে কার সাথে সংযুক্ত আছে? 2yz এর সাথে। তাহলে যার সাথে প্লাস মাইনাস দ্বারা সংযুক্ত থাকবে সেগুলোই পদ বোঝাবে। তাহলে 3x টাও একটা পদ, 2yz টাও একটা পদ। আবার দেখো 2yz এর সাথে প্লাস সাইন দ্বারা যুক্ত আছে কি 7 এ ভাগ 9। তাহলে এই 7 এ ভাগ 9 টাও যুক্ত আছে কার সাথে? 2yz এর সাথে প্লাস সাইন দ্বারা। তাহলে আমরা তো জানি যে প্লাস আর মাইনাস দ্বারা যেটা যুক্ত থাকবে সেটাই পদ। তাহলে পদ দাঁড়াচ্ছে কয়টা? 3টা। তাহলে প্রথম পদ 3x, দ্বিতীয় পদ কি হবে? মাইনাস 2yz, তৃতীয় পদ কি হবে? 7 এ ভাগ 9। এখন দেখো 2yz এর মাইনাস সাইন কেন? এখন খেয়াল করো 3x এর সামনে কি কোনো চিহ্ন আছে? না। এখন কোনো কিছুর সামনে যদি বা কোনো পদের সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কি বোঝায়? প্লাস। আমরা আগে থেকেই জানি। এখন 2yz এর সামনে মাইনাস, এখন এই মাইনাসটা এখানে গেছে, যার কারণে আমরা 2yz এর সামনে মাইনাস দিচ্ছি। এখন এই বাকি দুটো রাশি আছে, এই দুটোর পদ সংখ্যা কয়টি এবং কি কি তো তোমরা নিজেরাই বের করে ফেলো। তো আমরা শিখে ফেললাম যে পদ বা টার্ম কাকে বলে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সহগ। দেখো সহগ আবার সাংখ্যিক সহগ একটা জিনিস আছে, আক্ষরিক সহগ একটা জিনিস আছে। সাংখ্যিক সহগ কোন পদের চলকের সাথে কোনো পদ, তাহলে একটা টার্ম থাকবে যেখানে চলকের সাথে যখন সংখ্যা থাকবে, সংখ্যা কি হিসেবে থাকবে? গুণক হিসেবে থাকবে, তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বলবো। এখন খেয়াল করো যদি আমরা একটা পদ লিখি, ধরো 7x লিখলাম, তাহলে এটা একটা পদ। এখন এই পদে দেখো চলক কি? অবশ্যই এক্স টা চলক। কেন চলক হচ্ছে? এক্স এর মান আমরা জানি না। তাহলে আমরা দেখছি যে যার মান আমরা জানি না অর্থাৎ অজ্ঞাত, সেটা হচ্ছে চলক। তাহলে এখানে পড়ে দেখো যে কোনো পদে, অর্থাৎ একটা পদ যেখানে চলক হচ্ছে এক্স, তাহলে কোনো পদে চলকের সাথে কি গুণ থাকবে? সংখ্যা। কি হিসেবে থাকবে? গুণক। তাহলে 7টা এখানে কি? গুণক। তাহলে সংখ্যা গুণক হিসেবে থাকবে তখন ওই গুণককে, অর্থাৎ তাকে 7কে কি বলা হবে? সাংখ্যিক সহগ। তাহলে সহজেই বোঝো যে কোনো পদ, এখানে আমরা পদটাকে নিয়েছি 7x। তাহলে কোনো পদে চলক, তাহলে প্রথম কাজ হচ্ছে কোনো পদে চলক খুঁজে বের করা। তাহলে কোনো পদ এখানে 7x, তাহলে 7x পদটিতে চলক খুঁজে বের করবো। চলক কোনটা? x। x কেন? এক্স এর মান যেহেতু অজানা, অজ্ঞাত, তাহলে আমরা জানি যে অজ্ঞাত রাশি হচ্ছে চলক। তাহলে আমরা চলক পেলাম। এখন দেখো চলকের সাথে যেটা গুণক হিসেবে থাকবে, অর্থাৎ যে সংখ্যাটা গুণক হিসেবে থাকবে সেই সংখ্যাটাকে কি বলবো? সাংখ্যিক সহগ। অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ কত? 7। তাহলে তোমরা বলো তো 5y, এখানে 5y এই পদটিতে সাংখ্যিক সহগ কত? y না, y না, এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 5। তাহলে আশা করি তোমরা সাংখ্যিক সহগ জিনিসটা সহজেই বুঝতে পেরেছো। এরপরে আসো আক্ষরিক সহগ। দেখো এখানেও একটা টার্ম থাকবে, অর্থাৎ পদ থাকবে। সেই পদের চলকের সাথে একটা চলক থাকবে, অজ্ঞাত রাশি থাকবে, যার সাথে যখন কোনো কি থাকবে? অক্ষর। অক্ষর গুণক হিসেবে থাকবে তখন ওই গুণককে আক্ষরিক সহগ বলে। সহজেই বোঝো। আমরা যদি একটা টার্ম লিখি, ধরো 10 ABC, এটা কি? একটা পদ, অর্থাৎ টার্ম। তাহলে কোন পদের চলকের সাথে, এখন দেখো চলক কোনটা হবে? এও তো একটা চলক, বিও তো একটা চলক, সিও একটা চলক, তাহলে এটা চলক কোনটা নেব? এক্ষেত্রে তোমাদের বলে দেওয়া থাকবে যে এখানে কত, সহজে বুঝো। এখানে 10BC এর আক্ষরিক সহগ কত? এখন দেখো তাহলে 10BC টা কি হয়ে যাচ্ছে? চলক হয়ে যাচ্ছে। তাহলে 10 আর কি? BC, তাহলে 10BC এর সাথে
অক্ষর হিসেবে গুণক আছে কোনটা? এ। তাহলে এক্ষেত্রে আক্ষরিক সহগ কোনটা হবে? এ। তাহলে আক্ষরিক সহগ হলো এ। তাহলে তোমরা সাংখ্যিক সহগ ও আক্ষরিক সহগ সহজে শিখে ফেললে।